আমন্ত্রণ চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখিতে। আজ আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আজ আমাদের অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। আপনাকে স্বাগত চ্যানেল ওয়ানে। কেমন আছেন? ভালো ম্যাম, আপনি ভালো আছেন তো? থ্যাংক ইউ। বর্তমানে বাংলাদেশে মাদকের সামগ্রিক পরিস্থিতিটা আসলে কি? সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে বিভিন্ন অপরাধের সঙ্গে মাদকের একটা সম্পর্ক খোঁজা হচ্ছে, এবং যেহেতু আমাদের দেশে জনসংখ্যার একটা আধিক্য রয়েছে, বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন থাকে, মাদকাসক্তি এই কারণে বেড়ে যাচ্ছে হয়তো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে আমাদের দেশটা অবস্থিত যে চারিদিক থেকেই মাদক এই দেশে আসে, এবং আমরা মাদক উৎপাদন না করলেও মাদকের যে আগ্রাসন সেটার কিন্তু আমরা পুরোপুরি মাদকের আগ্রাসনে ক্ষতবিক্ষত হচ্ছে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সীমান্তে, দেশের অভ্যন্তরে মাদক উদ্ধার করা হচ্ছে, কিন্তু মাদকের যে আগমনের যে প্রবাহ, বিশেষ করে গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ওয়েজ, সম্প্রতি গোল্ডেন ওয়েজ নামে আরেকটি ক্ষেত্র তৈরি হয়েছে, যেটা উত্তর ভারতে এবং নেপাল এবং সেভেন সিস্টার্সের কিছু এলাকায় এটা ছড়িয়েছে। সেখান থেকে খুব সফট টার্গেট হচ্ছে আমাদের বাংলাদেশ, যেহেতু আমাদের বর্ডার এলাকা ভারতের সঙ্গে প্রায় 4000 কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে 270 বা 280 কিলোমিটার, এবং বঙ্গোপসাগরে বিশাল একটা ওপেনিং আছে। তো বিভিন্নভাবে মাদক এই দেশে প্রবেশ করছে, এবং তার ফলে দেখা যাচ্ছে যে মাদকের এই যে ব্যাপক বিস্তৃতি ঘটছে। ইয়াং জনগোষ্ঠী তারা হয়তো পড়াশোনা করে বের হচ্ছে, কিন্তু কাজের সেই সুযোগটা তো আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, আমাদের সামর্থ্য সীমিত, আমাদের চাকরির সংখ্যা সীমিত, এই বিভিন্ন কারণে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, বেকারত্ব আছে ম্যাডাম, আসলে অনেকগুলো ফ্যাক্টর এখানে যুক্ত, শুধু বেকারত্ব না। এখানে হচ্ছে আমাদের সামাজিক যে অবক্ষয়, আমাদের বাবা মা বা পরিবার এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সমাজ, সব কিছুর একটা সামগ্রিক একটা মূল্যবোধের একটা অবক্ষয় ঘটে গিয়েছে। এখনকার যে ধর্ষণ, খুন, এই যে ক্রাইম হঠাৎ করে বেড়ে গেছে, আমরা বিভিন্ন সময় দেখছি যে এর পেছনে বলা হচ্ছে যে মাদকও একটা বড় কারণ। ক্লাস 7-8 সময় ধূমপানটা শুরু হয়, বা তার আগেও হইতে পারে, কিন্তু ধূমপানটা তখন যদি তার অভিভাবক যদি তাকে সতর্ক করতেন, তাকে যদি শাসনের ভিতর নিয়ে আসতেন, তার শিক্ষক মণ্ডলী যদি দায়িত্ব পালন করতেন, তার সমাজের যে বিভিন্ন শ্রেণীর লিডার রয়েছে, নেতা রয়েছে সমাজের, ধর্মীয় নেতা হতে পারে, সামাজিক নেতা হতে পারে, তার বড় ভাই, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তারা যদি বাধাটা দিতেন যে না, ধূমপান খারাপ জিনিস, তাহলে কিন্তু পরবর্তী নেশাগুলোতে উনি আসক্ত হতেন না। মানে পরিবার আর সমাজের অবশ্যই পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। বাবা মা, তার বড় ভাই বোন, তার আত্মীয় স্বজন যদি তাকে দেখে রাখে, তাহলে কোনো বাচ্চা কিন্তু মাদকের দিকে যাওয়ার কথা না। আপনি দেখেন যে যখন এই যে ইন্টারনেট আমাদের সহজলভ্য হলো, মোবাইল ফোন যখন সহজলভ্য হলো, তখন আমাদের ছোট বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে। যে পরিবার তার সন্তানের হাতে মোবাইল ফোনটা তুলে দিচ্ছেন, সেটা দেখে যে পরিবার থেকে দিতে পারছে না, তাদের মনে একটা ক্ষোভ তৈরি হয়। ছোট বাচ্চা হাজার হলো যে তার আছে আমার নাই, এইটা একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। এটাও কিন্তু একটা মাদকাসক্তির কারণ এবং অন্যান্য অপরাধেরও কারণ। ঠিক একইভাবে ইন্টারনেট বেসড যে প্রোগ্রামগুলো থাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলো কিন্তু কোনোটাই ফিল্টার করা না। একটা ছোট বাচ্চার কাছে অনেক বড় মানে প্রাপ্তবয়স্ক বা এই ধরনের জিনিসপত্র চলে আসে, তখন তার কিশোর মনে বা তরুণ মনে এগুলো প্রভাব বিস্তার করে, সেখান থেকে সে বিভিন্নভাবেই আগ্রাসনের শিকার হচ্ছে। তো মাদকাসক্তি হয়তো মাদক থেকে একটা আসক্তি হচ্ছে, কিন্তু তার আগে ইন্টারনেট আসক্তি, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয়, সেগুলো কিন্তু মূল প্রাথমিক ভিত্তিটা তৈরি করেছে অপরাধের কিন্তু এখান থেকে। মুসলিম পরিবারগুলোতে মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা বাসায় না ঢুকতাম, আমাদের পরিবার, আমাদের বাবা মা আমাদের সঙ্গে কী ধরনের আচরণ করতেন, কী ধরনের শাসন করতেন। আমাদের ব্যাকএন্ডে সবসময় কাজ করতো মাগরিবের আজান কানে যাওয়া মাত্র আমাকে বাসায় ফিরতে হবে। সেই সুযোগটা কি এখন আছে? সেই শাসনটা কি এখন হয়? কয়জন বাবা মা সেই শাসন করে তার সন্তানকে? তার সন্তান কোথায় যায়, কি করে, বদ্ধ ঘরে মোবাইল নিয়ে এসে কি করে, দরজা ভেজানো থাকে কেন? এমনকি মাদকাসক্ত হওয়ার পরেও পরিবার বলতে চায় না বা তাকে সামনে আনতে চায় না। এবং এক টেবিলে খাওয়াও কিন্তু হয় না অনেক পরিবারে। এই যে বন্ধনগুলো ছিন্ন হয়ে যাচ্ছে, একটা টেবিলে খাওয়ার যখন খেতে বসে মানুষ, তখন কিন্তু সন্তানের চোখের দিকে তাকায় বাবা মা, বুঝতে পারে যে সরাসরি বাবা মার দিকে তাকাচ্ছে কিনা। কারণ যখন কেউ অপরাধ করবে, সে কিন্তু সরাসরি চোখে তাকাবে না। আপনি সন্তান আপনার মানে এত ভালোবেসে একটা বাচ্চাকে বড় করছেন, মাদকের বিস্তারে আপনি একটা বড় কারণ আমি বলছেন। সবচেয়ে বড় কারণ দেখছি পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সেখান থেকে মূলত এই মাদকাসক্তি বা এগুলো বেড়ে যাচ্ছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে এখন নতুন ধরনের মাদকের একটা ট্রেন্ড চলে এসেছে। আপনাদের কি কোনো কার্যক্রম আছে, কোনো কিছু? হ্যাঁ, আমরা বাংলাদেশে আমরা প্রথম এমডিএমবি, এমডিএমএ, পলি ড্রাগস, পার্টি ড্রাগস, এই ধরনের অনেক কিছু নতুন ধরনের যে ড্রাগগুলো বিশেষ করে উচ্চবিত্ত মানে ফ্যামিলিগুলোতে, উচ্চবিত্ত এই সমাজে
বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভেতরে যেটা ইদানিং খুব ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, সেগুলো কিন্তু আমরা ট্র্যাক করেছি এবং আমরা আসামি সহ গ্রেপ্তার করেছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষক মণ্ডলীরও তো একটা বড় এখানে দায়িত্ব রয়েছে। উনার কোন স্টুডেন্ট রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করেন, কে পরীক্ষায় ভালো করছে, কে খারাপ করছে, আগে যেমন আমাদের শিক্ষকরা এগুলো মনিটর করতেন বা আমার কাছে রিপোর্ট করতেন, কিন্তু এখন সেখানে এই ধরনের কাজগুলো করা হয় কিনা আমার সন্দেহ রয়েছে। আপনাদের যে কমিটি আছে সেটা কিভাবে কাজ করে? আমাদের কমিটিগুলো মূলত প্রচারণামূলক এবং জনগণকে সচেতনতামূলক কমিটি। সেই কমিটিগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কাজ করি। আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু যাচ্ছি। আমরা নর্থ সাউথে প্রোগ্রাম করেছি, আমরা ইস্ট ওয়েস্টে করেছি। শিক্ষা মন্ত্রণালয় কি ইনভলভ আপনাদের সঙ্গে? জি, আমাদের যে প্রচারণা কমিটিগুলো রয়েছে তার ভিতরে জাতীয় মাদক বিরোধী কমিটিতে আমাদের শিক্ষা সচিব মহোদয় সেখানে আহ্বায়ক, আমি সেখানে সদস্য সচিব হিসেবে কাজ করছি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ, আমরা মূলত সম্মিলিতভাবে কাজ করি। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে আমরা বিভিন্ন সময় অনুপ্রাণিত করি, ওনারাও আমাদের ডাকেন। তার প্রতিষ্ঠানে যখন আমরা মাদক বিরোধী যে কমিটিগুলো নিয়ে কাজ করি তখন সমাজের সবাইকে সেখানে ইনভাইট করা হয়। ডার্ক ওয়েব আর ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে মাদকের যে কেনা বেচা, এইটাতে কি আমার যেটা জানার প্রশ্ন, আমি যতটুকু জানি আপনাদের গোয়েন্দা ইউনিট আছে কিন্তু সম্ভবত সাইবার ইউনিট নেই, তাহলে আপনাদের সক্ষমতাটা কিভাবে আপনারা কাজ করছেন? 2020 সালে মার্চ মাসে করোনা ডিটেক্ট হলো, তারপরে তো আমরা ঘরবন্দি হয়ে গেলাম। তখন তারা মাদক মানে ফেরি করা বা মাদক মার্কেটিং শুরু করলো অনলাইনে। তারা বিভিন্ন প্রলোভন দিয়ে আমাদের যে ইয়াং গ্রুপ জনগোষ্ঠী রয়েছেন, আমাদের যে তরুণ সমাজ রয়েছে, তাদেরকে মাদকের দিকে আকৃষ্ট করলো এবং তারা অনলাইনে মাদক ট্রেডিং শুরু করলো। ঠিক একইভাবে এই ডার্ক ওয়েব, তারপর ক্রিপ্টোকারেন্সি যখন আসলো, হ্যাঁ, ব্লক চেইনের বিভিন্ন বিষয়গুলো বা ইন্টারনেট বেসড যে মাদক ট্রেডিংটা শুরু হলো, তখন কিন্তু সেটা নিয়ন্ত্রণের ভেতরে রাখা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের সক্ষমতার অভাব রয়েছে। আমাদের গোয়েন্দা ইউনিট রয়েছে, তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন স্টিং অপারেশনের মতো টোপ দিয়ে বিভিন্ন ধরনের আমরা মাদক উদ্ধারও করেছি। আপনারা কি সাইবার ইউনিটে? কিন্তু আমাদের সাইবার ইউনিটটা এই মুহূর্তে নেই। আমরা আমাদের সরকারের কাছে আমরা প্রপোজাল দিয়েছি এবং আমরা এখানে একটা ডিজিটাল ফরেন্সিক ল্যাব আমাদের এই ভবনেই করব এবং সাইবার সিকিউরিটি ইউনিটটা তৈরি করার পথে রয়েছে। ইন্টারনেট বেসড যেগুলো আইওটি বেসড যে অপরাধগুলো হচ্ছে মাদক রিলেটেড, সেগুলো যেন আমরা ট্র্যাক করতে পারি এবং সেখান থেকে আমরা যেন মামলা যেন সাজা দেওয়া সম্ভব হয় অপরাধীদের, সেই বিষয়ে যেন অগ্রগতি সাধন করতে পারি। আমরা আরও কথা বলবো, একটা বিরতির সময় হয়েছে। আমরা মাদক নিয়ে অজানা আরও তথ্য জানবো একটা ছোট্ট বিরতির পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবারও স্বাগত চ্যানেল ওয়ানে। কথা বলছিলাম মাদক নিয়ে। আমাদের আজকের অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। আবারও ফিরছি আপনার কাছে। আপনাদের অভিযানগুলো আসলে কী ধরনের অভিযান আপনারা চালাচ্ছেন? যেমন আমরা এরকম শুনি এটা যে লোক দেখানো অভিযান চালানো হয়। বিশেষ করে আমি যদি আপনাকে বলি, ঢাকায় তো সীসা বার এখন অনেক বেশি, আপনারা মাঝে মাঝে আমরা দেখি গুলশান বওয়ানিতে সীসা বারে অভিযান চালান। এগুলো আসলে কতটা কার্যকর হয় বা অভিযানগুলোর ধরন কি হয় আপনাদের? সর্বশেষ অভিযানটা হয়েছে 21শে মে তারিখে আমাদের। সেখানে প্রায় 20 কেজি সীসা, অনেকগুলো সীসা সেবনের সরঞ্জাম সহ আমরা 2জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং নিয়মিত মামলা হয়েছে। এখান থেকে আপনারা চিন্তা করেন, কড়াইল বস্তি থেকে একদম প্রিপেয়ার্ড অবস্থায় বিভিন্ন সীসা লাউঞ্জে তারা সরবরাহ করত। পশ এলাকা, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, বিভিন্ন জায়গায় সীসা লাউঞ্জ এক সময় ছিল, কিন্তু আমরা সেখানে উপর্যুপরি অভিযান চালিয়ে সেগুলো জব্দ করেছি, আসামি ধরে গ্রেফতার করেছি এবং নিয়মিত মামলা করেছি, যার ফলে এই মুহূর্তে কোনো সীসা বার ওইভাবে চালু নেই। আমরা যখন যেখানে খবর পাচ্ছি সেখানেই আমরা অভিযান চালিয়ে সেগুলো নির্মূল করার চেষ্টা করছি। আপনি জেনে অবাক হবেন, এই ধরনের যারা চক্র, তারা মহামান্য হাইকোর্টেও রিট করেছিলেন আমাদের বিরুদ্ধে। আমরা সেই এবং 6টি রিট সীসা বার চালু রাখার জন্য আমরা সেখানে আইনি লড়াই সেগুলোকে ভ্যাকেট করিয়েছি তাদের রিট, এবং আমাদের পক্ষে সেখানে আদেশ এসেছে মহামান্য আদালতের, এবং তারপর আমরা সব জায়গায় অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করেছি। কারণ সীসা বার শুনতে মনে হবে যেটা খুবই একটা নির্দোষ একটা বিষয়, কিন্তু তার আশেপাশে যে কর্মকাণ্ডগুলো চলে বা সেই ভবনের তার উপর ফ্লোরে বা নিচের ফ্লোরে যে কর্মকাণ্ডগুলো চলে সেগুলো সীসার সঙ্গে সংশ্লিষ্ট নয়, সেগুলো অনৈতিক এবং সমাজের জন্য চরম হানিকর। এবং আমাদের যে ইয়াং জেনারেশন রয়েছে, আমাদের তরুণ যুবক জনগোষ্ঠী রয়েছে, সেখানে যে ফ্রি মিক্সিং এবং এই থেকে যে ব্ল্যাকমেইলিং বা অন্যান্য যে অপরাধগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই সীসার রিলেটেড। এই সীসার
মানে যে বিস্তার ঘটেছে, আমি প্রথম থেকে জয়েন করার প্রথম থেকে আমি নিজে অভিযানে গিয়েছি, আমি দেখেছি কি ঘটে সেখানে, কি ন্যাক্কারজনক ঘটনা ঘটে, কি জঘন্যতম সেখানে পরিবেশ তৈরি হয়। সম্প্রতি আমি যতটুকু জানি আপনাদের একটা অস্ত্রের বিধি পাওয়ার একটা আইন হয়েছে, অস্ত্র প্রশিক্ষণ হয়েছে, এইটা কি আপনারা পাচ্ছেন বা পাওয়া কতটা যৌক্তিক? অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো জায়গায় আমাকে প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু কোনো অস্ত্র নাই। আমরা এই যে যারা মাদক ব্যবসায়ী তারা অর্থে, অস্ত্রে, বিত্তে, প্রযুক্তিতে আমাদের চেয়ে শতগুণ এগিয়ে রয়েছে। আমাদের সেখানে অস্ত্র ছিল না। সরকার আমাদেরকে অস্ত্রে মানে স্মল আর্মস আত্মরক্ষার জন্য আমাদের অফিসারদের এটা মানে ক্ষুদ্র অস্ত্রের অনুমতি দিয়েছে। আমরা সেটা কেনার চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পারচেজের মাধ্যমে। এত বড় একটা কাজ, অনেক বড় কাজ, সারা দেশ জুড়ে কাজ করছেন, এই জায়গা থেকে আপনাদের জনবল এবং লজিস্টিক্স কি অবস্থা? 1990 সালে যখন আমাদের দপ্তরটা তৈরি হয় প্রথম, সেখান থেকে এটা ধীরে ধীরে ইভলিউশন হয়ে এই পর্যায়ে আসছে। বর্তমানে আমার 80টা অফিস কাজ করে, 64টা জেলা অফিস, 8টা বিভাগীয় অফিস, 8টা গোয়েন্দা ইউনিট। আমাদের টেকনাফ, কক্সবাজারের টেকনাফে, যেটা হচ্ছে মিয়ানমার বর্ডার থেকে ইয়াবা এবং আইস প্রবেশের জন্য, সেখানে আমাদের স্পেশাল একটা জোন করা হয়েছে এই বিশেষ করে ইয়াবা এবং আইসকে সেখানে প্রতিরোধ করার জন্য। রোহিঙ্গারা আসার পরে কোন জায়গাটা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে? এই রোহিঙ্গাদের ভেতরেই অনেকে ইয়াবা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কারণ তাদের আত্মীয় স্বজন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রয়েছে মিয়ানমারে, এবং তাদের মাধ্যমে এবং আরও অন্যান্য বিষয় রয়েছে। সেইটা আপনাদের জন্য বড় চ্যালেঞ্জ? এটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কিভাবে মোকাবেলা করছেন? যেটা বলছিলাম ম্যাডাম, যে সেটা হচ্ছে যে আমাদের জনবলের সংখ্যা কিন্তু খুব কম, 3059 জন। বর্তমান অর্গানোগ্রামে 3059 জন আমাদের জনবল। তার ভেতরে প্রায় 750 থেকে 800 এখনও আমাদের শূন্য রয়েছে, আমরা পর্যায়ক্রমে পূরণ করছি। আমরা মানে সময়ের প্রয়োজনে, সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে আমরা প্রায় 6,500 জনের একটা অর্গানোগ্রাম তৈরি করছি, এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে জিরো টলারেন্স মাদকের প্রতি, আমরা হয়তো আমাদের জনবল এবং লজিস্টিক্স, আমার 11টি জেলা কার্যালয়ে এখনও কোনো গাড়ি নাই, সরকারের সামর্থ্য সীমিত আমাদের। তারপর আমরা চেষ্টা করছি এবং সরকারও চেষ্টা করছে আমাদের পর্যায়ক্রমে এগুলো ফিল করার। হয়তো সামনের বাজেটে আমরা 7টি গাড়ি পেয়ে যাব, এভাবে এগুলো পূরণ হবে। তবে আমাদের জনবল এবং লজিস্টিক যদি আরও বাড়ানো হয় প্রয়োজনের নিরিখে, তাহলে আমাদের কার্যক্রমও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনারা এই যে বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং স্থলবন্দর, যে মাদক পাচারের একটা বড় রুট জায়গা, এই জায়গাটাতে প্রতিরোধে কোনো কাজ করছেন কিনা? আমাদের যেমন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করে সবসময়। আমাদের হজরত শাহ আমানত বিমানবন্দর চিটাগংয়ে আমাদের ডেডিকেটেড টিম কাজ করে। এছাড়া বিভিন্ন রেলওয়ে স্টেশন এবং আমাদের চিটাগং পোর্টেও একটা টিম আছে আমাদের, যদিও আমরা সেখানে লোকবলের সংকটের কারণে সেভাবে লোক দিতে পারি না, কিন্তু সেখানেও আমাদের টিম কাজ করে পিরিয়ডিক্যালি। এবং বিভিন্ন রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, এগুলোতে তো আমাদের জেলা টিমগুলো বিভিন্ন সময় অভিযানে তারা থাকে এবং ডিউটি করে, সেখানে গোয়েন্দা টিম ডিউটি করে। আমরা আরও কিছু প্রশ্ন আছে আপনার কাছে, একটা বিরতিতে যাব, আবার আসবো। আবার একটা বিরতি নিচ্ছি, চ্যানেল ওয়ানের সঙ্গেই থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবারও স্বাগতম চ্যানেল ওয়ানে। আমরা আছি মুখোমুখি অনুষ্ঠানে, কথা বলছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। আবারও যাচ্ছে আলোচনায়, আপনাদের লজিস্টিক্স এবং জনবলের সীমাবদ্ধতার কথা বলছিলেন। এই জনবল নিয়ে বা এই লজিস্টিক্স নিয়ে আপনারা যে কাজগুলি করছেন, সেটার মধ্যে যে পুনর্বাসনও চলে আসছে, পুনর্বাসনের আপনাদের কি অবস্থা? আমরা নোডাল এজেন্সি হিসেবে চিহ্নিত। এখানে 3 ধরনের কাজ করি আমরা। একটা হচ্ছে সাপ্লাই রিডাকশন, অর্থাৎ মাদক যেন আমার গ্রাহকের কাছে বা আমার জনগোষ্ঠীর কাছে পৌঁছতে না পারে, সেই বাধাটা আমরা দেওয়ার চেষ্টা করি অভিযানের মাধ্যমে। আর একটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, আমরা সচেতনতা তৈরি করে মানুষের ভেতরে যেন একটা উদ্দীপনা জাগে যে না, মাদক খারাপ জিনিস, এটা খেলে শরীর নষ্ট হয়, এটা খেলে আমার জীবন নষ্ট হবে, আমার পরিবার এবং দেশ সমাজ নষ্ট হবে। এবং আরেকটা হচ্ছে নিরাময়, অর্থাৎ হার্ম রিডাকশন, যারা অলরেডি কোনো না কোনোভাবে মাদকাসক্ত হয়ে গিয়েছেন তাদেরকে পুনর্বাসন এবং চিকিৎসা দেওয়ার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে সুস্থ জীবনধারায় তার পরিবারের কাছে, সমাজে যেন রিইন্টিগ্রেট করতে পারি, আমরা ফিরিয়ে আনতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করি। তাহলে 3 ধরনের কাজ করতে গেলে আমার কিন্তু জনবল অনেক বেশি লাগার কথা। আমরা চেষ্টা করছি সেভাবে পর্যায়ক্রমে সরকারের মাধ্যমে আমাদের জনবল কাঠামো আরও বৃদ্ধি করার এবং লজিস্টিক বৃদ্ধি করার। ঢাকার যে তেজগাঁও যে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে, নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্র, সেখানে আমাদের 125 জনের সক্ষমতা ছিল চিকিৎসা দেওয়ার, কিন্তু এটা পর্যায়ক্রমে এখন 250 জনের একটি হসপিটাল সেখানে তৈরি হচ্ছে, আমাদের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হচ্ছে। ঠিক একইভাবে ঢাকা ছাড়া অন্যান্য 7টি বিভাগীয় শহরে 200 শয্যার প্রত্যেকটিতে
এইরকম নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্র আমরা প্রকল্প পাশ করিয়েছি, আমাদের পিডি নিয়োগ হয়েছে এবং কাজ শুরু হয়েছে। এখন যে ডিমান্ডটা আছে সেটা আসলে কতটুকু না, সেই ডিমান্ডের তুলনায় এটা একদম অকিঞ্চিতকর, মানে খুবই কম। সব মিলে যদি এখন বর্তমান পর্যায়ে আমরা 25 থেকে 30 হাজার রোগীকে চিকিৎসা দিতে পারি, কিন্তু এটা খুবই অপ্রতুল। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি একটা জরিপ করেছেন, এই বিষয়টা তারা স্টাডি করেছেন। সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে দেশে প্রায় 80 লক্ষ, কম বেশি 80 লক্ষ মাদকাসক্ত রয়েছে কোনো না কোনোভাবে। এর ভিতরে চিকিৎসা সেবা আসার মতো চিকিৎসা সেবা তো অবশ্যই তাদের প্রয়োজন হবে, এরকম একটা জনগোষ্ঠী রয়েছে। কিন্তু এটা হচ্ছে টিপস অফ দ্য আইসবার্গ। আমরা উৎপাদন করি না, কিন্তু এই দেশটা আমাদের ভৌগোলিক কারণে আমাদের দেশ এসে আগ্রাসনের শিকার হয়, এবং আমাদের পোরাস বর্ডার, আমাদের বর্ডার সব জায়গায় ওরকম সুরক্ষিত না ভৌগোলিক কারণে। এবং দেখা যাচ্ছে যে মিয়ানমার থেকে আইস এবং ইয়াবা আসছে প্রচুর পরিমাণে, ঠিক ভারত থেকে আসছে হেরোইন, ফেন্সিডিল, গাঁজা প্রচুর পরিমাণে আমাদের দেশে ঢোকে। আমরা বিভিন্নভাবে সেগুলো ধরার চেষ্টা করি, আটক করার চেষ্টা করি, আসামি ধরার চেষ্টা করি, কিন্তু ফ্লো তো বন্ধ হচ্ছে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. অন্য গবেষণা রেফারেন্স দিচ্ছেন, আপনাদের কি কোনো গবেষণা আছে বা কোনো ইউনিট আছে? আমাদের গবেষণা ইউনিট সেভাবে নেই। আমরা বিভিন্ন প্রতি বছরই ছোটোখাটো গবেষণার চেষ্টা করি, এবং আমরা সেই গবেষণার জন্য ইউআই করি। অনেকেই আমাদেরকে এই বিষয়ে হেল্প করেন। যেমন আমরা সাম্প্রতিক একটা উদ্যোগ নিয়েছি, ঢাকা শহরে যে শিশু কিশোররা রাস্তাঘাটে ড্যান্ডি সেবন করে, সেটার উপরে আমরা একটা গবেষণার উদ্যোগ নিয়েছি। অন্যান্য ডিপার্টমেন্ট আমাদের যারা রয়েছে তাদেরও কিন্তু এখানে অনেক কাজ রয়েছে, বিশেষ করে সমাজসেবা অধিদপ্তর, আমাদের নারী ও শিশু যে মন্ত্রণালয় রয়েছে, তাদের সবার কিন্তু সম্মিলিত একটা উদ্যোগ হতে হবে। এবং স্থানীয় সমাজপতিরা, স্থানীয় আরও যারা সমাজে যারা নেতৃত্ব দেন, তাদেরও একটা দায়িত্ব রয়েছে। ছোট ব্যবসায়ী এবং খুচরা ক্যারিয়ার যারা এরকম বিভিন্ন পর্যায়ে আপনারা অভিযান আমরা দেখছি, তারা অ্যারেস্ট হচ্ছেন, আনছেন। গডফাদাররা তো ধরাছোঁয়া সবসময় সব ডিপার্টমেন্টের বাইরে থাকে, সেই জায়গাটা থেকে আপনাদের উদ্যোগ কি? আর একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে জামিন আমাদের দেশে কমন সমস্যা, যে অপরাধীরা জামিনে বেরিয়ে আসে, এই ধরনের অপরাধীরা, এই ক্ষেত্রে এই আপনাদের ডিপার্টমেন্টের চিত্র আসলে কি? যার পজিশনে মাদক পাওয়া যায়, যার অধিকারে বা যার শরীরে বা যার বাড়িতে, যার নিয়ন্ত্রণাধীন এলাকায়, আমরা তাকেই সাধারণত আসামি করতে পারি। কারণ হচ্ছে তার কাছ থেকে আমি উদ্ধার করেছি, এবং জব্দ তালিকাটা আমাদের ওইভাবে তৈরি করা হয় স্থানীয় সাক্ষী নিয়ে, যে হ্যাঁ আমি কয়ের নিকট থেকে এত কেজি এই মাদক পেয়েছি বা এত গ্রামে এই মাদক পেয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যেটা বিষয়টা হচ্ছে যে তার পেছনে কারা থাকে, এই মাদকটা আসলো কি করে, এটা যখন আমরা ট্রেস ব্যাক করতে করতে যাই, তখন দেখা যায় যে উৎস হয়তো দেশের বাইরে, বা অনেক সময় আমরা ওই ট্রেসটা ওইভাবে পাই না, কারণ তারা এতই মানে চতুর, তারা কিন্তু মোবাইলের সিম চেঞ্জ করে, মোবাইলের নাম্বার চেঞ্জ করে, এবং তারা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে। অনেক সময় এক জায়গায় ফেলে দিয়ে চলে গেল, তাকে জাস্ট একটা চিরকুট দিয়ে ওখান থেকে সে মাদকটা পিক করে নিয়ে এসে বাইরে এসে সার্কুলেট করছে, মাদকটা মানে বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে। আমরা এই জন্য বাংলাদেশে যে কয়টা এজেন্সি মানি লন্ডারিং মানে অর্থ সংক্রান্ত অপরাধগুলো নিয়ে তদন্ত করে, তার ভিতরে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মুহূর্তে যে কোনো বড় মামলা করার সঙ্গে সঙ্গে আমরা যেটা করছি সেটা হচ্ছে এর সঙ্গে আমরা মানি লন্ডারিংয়ের একটা মামলার ছায়া তদন্ত শুরু করি, এবং একটা সময় যাই আমরা লিঙ্কেজ করতে পারি যে হ্যাঁ এই অপরাধী। আর দ্বিতীয় যে অংশটা আপনার জামিনের বিষয়টা, এটা মহামান্য আদালতের বিষয়, বিজ্ঞ আদালতের বিষয়, এখানে তো আমরা কিছু বলতে পারি না। তবে সমাজটা আমাদের কি দেখেন, জামিনে কি দ্রুত ছাড়া পেয়ে যাচ্ছে তারা? অনেক সময় তাই ঘটে, তারা হয়তো বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে এসে আমাদেরকে উপহাস করে যে আমাকে ধরে তো রাখতে পারলাম না। তা আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্র তো আমাদের সবার, সমাজটা আমাদের সবার, সব পক্ষকে এটা মাথায় চিন্তা রেখে এই কাজগুলো করা প্রয়োজন। আপনি বারবার এটা বলছেন, অ্যাওয়ারনেসের কথা বলছিলেন, সবার একসাথে কাজ করার কথা বলছেন, এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আপনার কি ডিপার্টমেন্টাল ওয়াইজ কিছু পরিকল্পনা আছে যে একসাথে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, অথবা এই ধরনের নতুন পদক্ষেপ বা উদ্যোগ আছে কিনা? হ্যাঁ, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের যে আইনে যে কমিটিগুলো 4টা কমিটির কথা বলা হয়েছে, সেখানে কিন্তু মানে সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে, বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ দুটো দপ্তর হচ্ছে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপার। যেহেতু তারা আইন শৃঙ্খলার জন্য জনগণ তাদের কাছে আসে, এর সঙ্গে সঙ্গে যুক্ত হয় আমাদের সমাজসেবা অধিদপ্তর, তারা বিভিন্ন সামাজিক কাজগুলো করে। ইমাম যে আমাদের যে ইমাম সমিতি রয়েছে বা আমাদের ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, আমাদের বিভিন্ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য যে বিভিন্ন সরকারি যে ট্রাস্টগুলো রয়েছে, দপ্তরগুলো রয়েছে, তাদেরকে সবাইকে, এবং আমাদের বিভিন্ন এনজিওগুলোকে। কারণ হচ্ছে যে আপনার বাংলাদেশে যে বড় বড় এনজিওগুলো রয়েছে, তারাও এই ক্ষেত্রে যদি আমাদের সঙ্গে যোগ দেয়, তাহলে কিন্তু একটা সামাজিক আন্দোলন করা সম্ভব।
এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই মূল্যবোধটা জাগ্রত করে মাদককে সমাজ থেকে বিতাড়িত করা সম্ভব, কমিয়ে নিয়ে আসা। আপনাদের প্রধান চ্যালেঞ্জ কি মনে করেন এক্ষেত্রে, এসব মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জ এখন এখন যদি আমি চিন্তা করে বলি আপনাকে, সেটা হবে যে আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের মানুষের ভেতরে মানে পরিবার থেকে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে যে আমার সন্তান আমার অ্যাসেট, আমার সন্তানকে আমি খুব মায়া মমতা দিয়ে বড় করছি, কিন্তু সন্তান কি করে, সে কার সঙ্গে মেশে, সে কোথায় সময় কাটায়, সে কিভাবে থাকে, সে আমার সঙ্গে একই সঙ্গে খেতে বসে কিনা, আমার সঙ্গে সময় কাটায় কিনা, এই যে বিষয়গুলো আছে, সময় দেওয়া, সন্তানকে সময় দিতে হবে এবং তাকে চোখে চোখে রাখতে হবে, শাসনে রাখতে হবে। শিক্ষকরাও কিন্তু খোঁজ রাখতেন কোন ছেলেটা ভালো করছে, কার রেজাল্ট খারাপ হলো, কে ঠিকমতো স্কুলে আসে না, সেই বিষয়গুলো তারা লক্ষ্য রাখতেন। এখন কিন্তু সেই বিষয়টা বোধহয় নাই। কয়টা বাচ্চাকে তার টিচার নাম ধরেছেন? কারণ হচ্ছে সে সব কিছুর ভেতরে কেমন যেন একটা বাণিজ্যিকীকরণ চলে আসছে, এবং বাণিজ্যিকীকরণ যখন আসে তখন তো প্রফিট ম্যাক্সিমাইজেশন হবেই, এবং তখন কিন্তু মাদক ব্যবসায়ীরা বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। আপনাদের একটা স্লোগান আছে, দেশকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মূল স্লোগান সম্ভবত, এটার পেছনের এটা কি? এইটা হচ্ছে যে মানে একটা সামগ্রিক একটা বিষয় আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে দেশের কারণেই কিন্তু সব কিছু, আমরা যে যেখানে আছি। অতএব এই দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো ছিল, আমরা যে কষ্ট করে একটা দেশ অর্জন করেছি, সেটাকে যদি সামনে নিয়ে যেতে হয় তাহলে দেশকে মাদক মুক্ত করতে হবে। বাংলাদেশ ফার্স্ট, মানে সবার আগে বাংলাদেশ, যেটা এখন আমাদের যে দর্শন, সরকারের যে দর্শন, আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সেটা আমরা ওন করি, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে ম্যান্ডেটেড নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে, যে দেশকে যদি, সমাজকে যদি আমরা মাদক মুক্ত করতে পারি, তাহলেই আমাদের যে তরুণ প্রজন্ম যারা আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে, আমাদের স্বপ্নের বাংলাদেশকে, সেটা সম্ভব হবে। তাহলে সবার আগে দেশ, এবং আমাদের দেশকেই আগে মাদকমুক্ত যদি করতে পারি, সমাজ মাদকমুক্ত হয়, পরিবার থেকে যদি এই শিক্ষাটা আমরা পাই, আমাদের এই মোটিভেশনটা যদি জাগ্রত হয়, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে এবং সমাজ মাদকমুক্ত হবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। আপনি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে আমি যদি আপনাকে বলি যে আপনার সব থেকে বড় ডিমান্ড এখন কি হলে আপনার অধিদপ্তর আসলে এগিয়ে যেতে পারবে খুব দ্রুত? অনেক ধন্যবাদ ম্যাম। সেটা হচ্ছে আমি চাইবো যে আমার ডিপার্টমেন্টকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমাদের যে ম্যান পাওয়ারের যে শর্টেজ রয়েছে, এইটা দ্রুত পূরণ করা প্রয়োজন, এবং লজিস্টিক সাপোর্ট, বিশেষ করে এখন মাদক ব্যবসা যেভাবে ছড়িয়ে যাচ্ছে ডার্ক ওয়েবে বা অনলাইনে, সেখানে যদি আমরা তাদের সঙ্গে ফাইট করতে চাই, কমব্যাট করতে চাই, তাহলে আমাদের সেই সক্ষমতা থাকতে হবে। এই জন্য আমাদের প্রশিক্ষিত ম্যান পাওয়ার এবং আমাদের মানে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে। আমরা আশা করছি খুব দ্রুতই আপনাদের সমস্যার সমাধান হবে। আমরা কথা বলছিলাম দেশের মাদকের বিস্তার এবং মাদকের নানা জানা অজানা তথ্য নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। হাসান মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আবারও দেখা হবে, ভালো থাকবেন।